খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিচ্ছিলাম, আর আজকের বিষয়বস্তুতে ফিরতে চাই ফাইনালের হিসাব নিকেশ নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে রয়েছেন আহমেদ বিন পারভেজ, ক্রীড়া ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হিসেবে যিনি কাজ করে থাকেন। স্বাগত পারভেজ ভাই আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। এখন টিভির এই অনুষ্ঠানে আসতে পেরে সবসময় ভালো লাগে। ফাইনালের হিসাব নিকেশ, এটা মনে হচ্ছিল যে প্রথম সেমিফাইনালের আগে যেই রকম ভাবা হচ্ছিল সেই হিসেব নিকেশটা ঠিক মেলেনি। দক্ষিণ আফ্রিকার সাথে নামটা উচ্চারিত হলে বিশেষ করে বিশ্বকাপের নকআউট ম্যাচে আসলেই একটা শব্দ খুব বেশি ঘোরাফেরা করে, সেটা হচ্ছে চোকার্স। গত বিশ্বকাপের ফাইনালে উঠে সেটার কিছুটা হলেও সেটা একটু হলেও দূরে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল যে না, এবার তারা শিরোপার অন্যতম দাবিদার। তবে তাদের এই যে টুর্নামেন্ট থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাবে, এটাকে কিভাবে দেখছেন? প্রথমত আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার বা চোকিংয়ের যে বিষয়টা, সেটাকে একটু ক্ল্যারিফাই করা যায় যে যখন খুব ভালো একটা অবস্থান থেকে আপনি পিছলে চলে আসবেন বা জয়ের খুব কাছাকাছি গিয়ে যখন পারবেন না, তখন সেটাকে আসলে চোখের তকমা দেয়া যেতে পারে। বাট আমরা যদি প্রথম সেমিফাইনালটার কথা বলি, যেখানে সাউথ আফ্রিকাকে গুড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড এক প্রকার, ওটাকে আসলে চোকিং বলবো না। মানে অন দ্যাট পার্টিকুলার ডে আসলে তাদের কোনো জবাবই ছিল না নিউজিল্যান্ডের এগেনস্টে। প্রথমত তাদের ব্যাটিংটায় যতটুকু রান করেছে আমার মনে হয় সেটাও ডিফেন্ডেবল ছিল না। দু একটা কন্টেনশিয়াস ক্যাচিং এর বিষয় ছিল, ড্যারেন মিচেলের একটা ক্যাচ ক্লিন নিয়েছেন কি নেননি মার্ক্রামের, সেটা নিয়ে আলাদা ডিবেট থাকতে পারে। বাট রানটা যদি 200 হতো, আসলে টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন যেভাবে ব্যাট করেছেন, কোনো রানই আসলে ওই দিন নিউজিল্যান্ডকে আটকানো যেত না। এবং ওয়ার্ল্ড কাপের যেই নকআউট স্টেজ আছে, সেখানে কিন্তু সাউথ আফ্রিকার রেকর্ড নিউজিল্যান্ডের সাথে খুবই খারাপ, সেটাই কিন্তু আলটিমেটলি আবার ফলে গেল এবার সেমিফাইনালে। সো আমি অবাক হই নাই যখন নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা পড়েছে, তখন আমার মনে হয়েছিল যে সাউথ আফ্রিকার টুর্নামেন্টে খুব ভালো স্টার্ট পাওয়া সত্ত্বেও এই নিউজিল্যান্ডের সঙ্গেই বোধহয় তাদের পা কাটতে পারে, এবং সেটাই। তারপরেও ভাইস ভার্সা কিন্তু একটা পরিসংখ্যান আছে, সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের কাছে হারলো সাউথ আফ্রিকা। আর নকআউট ম্যাচে তো যে রেকর্ডটা, সেটা আবারও পুনরাবৃত্তি ঘটলো। আমরা যদি 2015 যেই ওয়ানডে বিশ্বকাপ ছিল, সেটার সেমিফাইনালে গ্র্যান্ট এলিয়টের কাছে হেরেছিল সাউথ আফ্রিকা, ডিভিলিয়ার্সের সেই থ্রোয়িং মিস করাটা, এটা অনেকটা সাফার করেছে সাউথ আফ্রিকা। তবে গতকালের ম্যাচে, এর আগে আমরা যেই বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি আসলে সাউথ আফ্রিকার প্লেয়ারদের, যেভাবে তারা খেলেছে, এক মার্কো ইয়ানসেন ছাড়া আমরা কাউকে কিন্তু সেভাবে দেখিনি। আর যদিও হ্যাঁ, লাক ফেভার করেনি হয়তো সেভাবে, তবে এইডেন মার্ক্রাম অধিনায়ক যিনি, তার যেই আউটটা, সেটা আসলে নীতিন মেনন কিভাবে সিদ্ধান্তটা নিলেন। আচ্ছা, আপনি তো মাঠে থেকে ধারাভাষ্য দেন বা এগুলো খুব কাছ থেকেই দেখেন, আরো বেশি এগুলো নিয়ে ক্রিটিসাইজ করেন, আপনার কাছে কি মনে হয়েছে এটা কোনোভাবে আউট? গতকাল যে ফুটেজ এসেছিল, আসলে যে ফুটেজটা আমরা সবাই দেখেছি, সেটা দেখে আসলে তো মনেই হয়েছে যে বলটা আসলে মাটিতে তো একটা টাচ ছিল, ডেফিনেট টাচ ছিল। সো ওই জায়গার ভেতরে আসলে এইটা দেখার পরই, ফুটেজ দেখার পরও সিদ্ধান্তটা নিউজিল্যান্ডের পক্ষে যাওয়া বা সাউথ আফ্রিকার বিরুদ্ধে যাওয়া নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে এটাই আর কি, দিন শেষে একটা সিদ্ধান্তের উপর কিন্তু সবকিছু আসলে চাপিয়ে দেওয়া সম্ভব না। নিউজিল্যান্ড যেভাবে জিতেছে, সেটার জন্য আসলে তাদেরকে আসলে ক্রেডিট দেওয়াই উচিত। হ্যাঁ, ডেফিনেটলি। তবে এই যে আম্পায়ারিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের প্লেয়াররাও কিন্তু তখন যেই রিয়াকশনটা দিয়েছে, তারাও এটা ভেবে নিয়েছে যে এটা কোনোভাবে আউট হবে না। আপনি স্পেসিফিকভাবে আমরা হচ্ছে একটু ফিন অ্যালেনের ইনিংসটাতে আসতে চাই। সেই সময় আমাদের কাছে একটা পরিসংখ্যানও আছে ফিন অ্যালেনের। সেই ফিন অ্যালেনের ইনিংসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? 33 বলে 100। প্রথমে মনে হচ্ছিল টিম সেফার্ট একটু বেশি ঝড়গতিতে ব্যাটিং করছেন, পরবর্তীতে ফিন অ্যালেন সেটাকে যেভাবে সমাপ্ত করলেন বা সেটার ইতি টানলেন, সেটাকে কিভাবে ব্যাখ্যা করুন? এক কথা অসাধারণ বলবো, কারণ ফিন অ্যালেন যে আসলে বিধ্বংসী হতে পারেন এটা আমরা জানি, তার একটা হিস্ট্রি আছে। তবে এতটা বেশি কুইক সেঞ্চুরি তিনি করবেন, টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রির সবচেয়ে ফাস্টেস্ট সেঞ্চুরি, 33 বল থেকে 100, এবং যেভাবে তিনি মেরেছেন, যাদেরকে মেরেছেন, তারা কিন্তু পুরো টুর্নামেন্টের সফল বোলার। মার্কো ইয়ানসেন থেকে শুরু করে লুঙ্গি এনগিদি, কাহিসো রাবাদা, কেশব মহারাজ, কাউকে কিন্তু ছাড় দেননি। এবং এক একজন এসেছেন,
বেদম মার খেয়ে গেছেন। সো টিম সাইফার্টের সাথে তার জুটির এটা একটা ভালো দিক ছিল যে দুই দিক থেকে দুজন আক্রমণ করছিলেন, এ কারণে কারো উপর আলাদা করে কোনো চাপ পড়ছিল না। তবে ফিন অ্যালেন এত জলদি যে সেঞ্চুরিটাতে পৌঁছে যাবেন সেটা হুট করেই তার একটা অ্যাটাকিং মাইন্ডসেট থেকে আমরা বুঝে গেলাম, এবং পাওয়ার প্লের পরবর্তী সময়টাতেও তিনি আসলে এক্সপ্লোসিভ সেই নেচারটা দেখিয়েছেন। উইকেটটা ভালো ছিল, সেটা দেখে আসলে বুঝতে পারলাম যে আসলে সাউথ আফ্রিকা যা রান করেছে সেটা কোনোভাবে আসলে এই উইকেটের জন্য যথেষ্ট ছিল না, এবং সেটাই হয়তো ফিন অ্যালেনকে আর একটু বেশি কনফিডেন্স দিয়েছে। এবং ফিনালের ইনিংসটা নিয়ে কথা বলছি কারণ এটার মাহাত্ম একটু বেশি, আমরা পরিসংখ্যানটা দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। টি-20 বিশ্বকাপের নকআউটের সর্বোচ্চ স্কোর সেটা হচ্ছে ফিন অ্যালেনেরই, 33 বলে 100 রান করেছেন গতকালের ম্যাচে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর এর আগে যাদের ছিল তিলকারত্নে দিলশান 2009 সালে করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 96 রান করেছিলেন দ্য ওভালে। বিরাট কোহলি করেছিলেন 89 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়াংখেড়েতে 2016 সালে। অ্যালেক্স হেলসের 86 এবং মার্লন স্যামুয়েলস 85 করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে কলকাতাতেই 2016 সালের ফাইনালে। তো এই হচ্ছে ব্যাপার। ফিন অ্যালেনকে যেভাবে দেখেছি যে খুব ইম্প্যাক্টফুল কিছু ইনিংস খেলবেন, 20 বলে 40 রান করবেন বা 25 বলে 50, এরকমটাই দেখে থাকি আসলে। কালকের ইনিংসের পরে কি আপনার এটা মনে হচ্ছে না যে নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার এখন? এটাও ডিফিকাল্ট বলা, কারণ আমরা যখন এই টুর্নামেন্টের শুরুর কথা ভাবছিলাম, যেহেতু এশিয়ান সাবকন্টিনেন্টে খেলা, ইন্ডিয়া শ্রীলঙ্কায় খেলা হবে, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে সেমিফাইনালে অন্তত 3টা এশিয়ান টিম থাকবেই, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সাথে অন্য কোনো টিম। বাট আলটিমেটলি দেখলাম কি ইন্ডিয়া ছাড়া কোনো এশিয়ান টিমই কিন্তু কোয়ালিফাই করতে পারে না। সো সেটা আমার কাছে একটা প্রথম সারপ্রাইজ ছিল। তবে নিউজিল্যান্ডেরও কিন্তু একটা রেকর্ড আছে, তাদের ভাগ্য অনেক সময় ফাইনালে সহায়তা করে না। আমরা 2019-এর ওয়ার্ল্ড কাপের কথাই বলতে পারি, এত ক্লোজ গিয়ে একটা টিম কিভাবে হারতে পারে, ইংল্যান্ডের সাথে তারা হেরেছিল সেটা। এরপরেও আমরা আগে পিছিয়ে দেখেছি নিউজিল্যান্ড যায়, ফাইনাল পর্যন্ত যায়, কিন্তু কোনো এক কারণে তারা সে জায়গায় হোঁচটটা খায়। সুতরাং ফেভারিট তাদেরকে বলবো না, বাট আন্ডারডগ হিসেবেই আসলে নিউজিল্যান্ড বেটার পারফর্ম করে। সো ওই দিক থেকে ইংল্যান্ড বা ইন্ডিয়া যেই আসুক না কেন, আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড তাদের জন্য খুব শক্ত প্রতিপক্ষ হবে। বাট এশিয়ান সাবকন্টিনেন্টে খেলা, যদি সামহাও হোস্ট নেশন ইন্ডিয়া ফাইনালে যেতে পারে, তাহলে কিন্তু নিউজিল্যান্ডকে আসলে আমি ফেভারিট ধরতে পারছি না সেই হিসেবে। হতাবট ম্যাট হেনরি, তাকে আসলে খুব একটা মার্ক করা হয় না, তবে তিনি যেভাবে ম্যাচে ইম্প্যাক্ট রাখছেন নিউজিল্যান্ডের হয়ে এবার বিশ্বকাপের প্রতিপক্ষের জন্য, বিশেষ করে ফাইনাল ম্যাচ আর একটা ম্যাচই আছে, সেটাতে আসলে কেমন করবেন? আমার তো মনে হয় খুব ভালোই করার কথা, কারণ ম্যাট হেনরির একাধারে যে এক্সপিরিয়েন্সটা তৈরি হয়েছে, ফর হিজ ন্যাশনাল টিম সে তো খেলেছেই, বাট ওই আইপিএলে খেলতে পারার যে বিষয়গুলো, সেগুলোও কিন্তু ম্যাট হেনরিকে আরও অনেক পরিণত করেছে মনে হয়। কারণ এই সাবকন্টিনেন্টের জন্য কিন্তু আলাদা একটা মাইন্ডসেট দরকার, আলাদা একটা চিন্তাভাবনা দরকার অ্যাজ এ পেস বোলার স্পেশালি, কারণ এখান থেকে আপনি ওই ন্যাচারাল অ্যাসিস্ট্যান্সটা হয়তো অনেক সময় পাবেন না। তো এই জায়গার মধ্যে যে ভ্যারিয়েশনগুলো আনার প্রয়োজন, আমার মনে হয় এই বেশ কয়েক বছর ধরে সেটার ইমপ্রুভমেন্ট হেনরি এনেছেন। শুরুর দিককার ম্যাট হেনরি এবং এখনকার ম্যাট হেনরির মধ্যে অনেক বড় তফাৎ রয়েছে, তিনি এখন অনেক বেশি পরিণত, এবং এই ধরনের উইকেটে আহমেদাবাদে যেহেতু ফাইনাল হবে, আমার মনে হয় তার কাছ থেকে অন্তত ইনিশিয়াল স্পেলটা আমরা ভালো এক্সপেক্ট করতে পারি। মাঝে মধ্যে ডেথে একটু এক্সপেন্সিভ তিনি হয়ে যান, সেটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ইনিশিয়াল স্পেলটাতে তিনি যে ইম্প্যাক্টটা রাখতে পেরেছেন সোফার, আমার মনে হয় যে ফাইনালেও সেরকম কিছু রাখলে নিউজিল্যান্ডকে তিনি ডেফিনেটলি খেলার মধ্যে রাখতে পারেন। ম্যাট হেনরির যে ক্যারিয়ার ছাপ, সেটা কিন্তু এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। শুরুর দিকে যেভাবে ধুঁকছিল, সেখান থেকে সেমিফাইনালে এসে যেভাবে আউটপ্লেট করে দিল দক্ষিণ আফ্রিকাকে, ফাইনালে নিশ্চয়ই তেমন পারফরমেন্স করারই প্রত্যাশা থাকবে কিউইদের। তবে প্রথম সেমিফাইনালের রেজাল্ট তো আমরা পেয়ে গেছি, দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যায় ইংল্যান্ড বনাম ভারত, এবং যখন তাদের কথা আসছে তখন এই টি-20 বিশ্বকাপের যে টুর্নামেন্ট, সেখানে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা, সেখানে কিন্তু কেউ এগিয়ে কেউ পিছিয়ে এভাবে বলা যাবে না, কারণ কোনো দলই ব্যাক টু ব্যাক উইন করতে পারেনি একে অপরের বিপক্ষে। ইংল্যান্ড এবং ভারত দুটো দলের যে পরিসংখ্যানটা, সেটাই আগে আমরা একটু দেখে আসি। 2022 টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে 10 উইকেটে হেরেছিল ভারত, এবং পরবর্তীতে যদি 2024-এর কথা বলি, গায়ানাতে 68 রানে আবার ভারত জিতেছে। এবার তৃতীয়বারের মতো টানা 3 টি-20 বিশ্বকাপে ইংল্যান্ড এবং ভারত পরস্পরের প্রতিপক্ষ। এছাড়াও 2007 সালের নকআউট পর্বে না, গ্রুপ পর্বের ম্যাচে 18 রানে হেরেছিল ইউবরাজ সিং এর সেই 6 ছক্কার কথা নিশ্চয়ই মনে আছে পারভেজ, এবং 2009 সালে ইংল্যান্ড জিতেছিল 3 রানে হারিয়েছিল ভারতকে। তো 2022-24 সেটার পরিপ্রেক্ষিতে এবার 26, 2022-এ ইংল্যান্ড জিতেছে, 2024-এ ভারত জিতেছে, 26-এ এবার কি ইংল্যান্ড জিতবে? কঠিন হবে, ইংল্যান্ড জিততেই পারে অবশ্যই। তারা যে ধরনের একটা টিম, খুবই আনপ্রেডিক্টেবল। আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটে পাকিস্তান যেরকম একটা আনপ্রেডিক্টেবল তকমা নিয়ে থাকে, যে কোনো দিন পাকিস্তানের যে কোনো একটা ভার্সনকে আমরা দেখতে পারি, রিসেন্ট সময় ইংল্যান্ডের আসলে হোয়াইট বল ক্রিকেটের টিমটাকে আমার ওরকমই লাগে, কারণ তারা র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকে, হুট করে আবার নেমে যায়, কয়েকটা সিরিজ এত
ইনকনসিস্টেন্ট খেলা যে দেখে মনে হয় যে তাদের দল গোছানো না, কিন্তু হুট করে এই যে এই টুর্নামেন্টে যেমন বিজনেস এন্ডে এসে তারা যেভাবে নিজেরা আস্তে আস্তে করে একটা বেটার ফর্ম দেখাচ্ছে ওভারঅল তাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই, তো এই জায়গাটাই কিন্তু বলে দিচ্ছে যে ইংল্যান্ড খুব শক্ত প্রতিপক্ষ হতে যাচ্ছে। বাট দিন শেষে ওই ইন্ডিয়া আর ইংল্যান্ডের লড়াইটার মধ্যে শুধুমাত্র ক্রিকেটের মাঠের বিষয় না, আরও অনেক বিষয় থাকে। এটা আমরা হিস্টোরিক্যালি আসলে দেখে এসেছি। ওই 1983 সেই ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জয়ের পর থেকেই এই ম্যাচটার আলাদা একটা ফ্লেভার থাকে। বাট যেহেতু নিজের ঘরের মাটিতে খেলা, এখানে আসলে ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ না দিয়ে আমি পারছি না। ইটস ভেরি ডিফিকাল্ট আসলে ইন্ডিয়াকে তাদের ঘরের মাটি থেকে এরকমভাবে বিপদে ফেলা। বাট যদি কোনো টিম ফেলতে পারে এই টুর্নামেন্টে, আমার মনে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ বাধাটা খুব সুন্দরভাবে ইন্ডিয়া পার করতে পেরেছে, ইংল্যান্ড বাধাটায় আসলে কি করতে পারবে ইন্ডিয়া সেটাই এখন দেখার বিষয়। তুলনামূলক টাফ হবে কিনা, কারণ আমরা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এর যে শক্তিমত্তা, যে ডেপথ সেটা দেখেছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলিংটা কিন্তু খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি ইন্ডিয়ান ব্যাটারদের তুলনামূলকভাবে। যদি আমরা ইংল্যান্ডের কথা চিন্তা করি তাহলে তাদের যেই বোলিং লাইন আপ রয়েছে, বিশেষ করে উইল জ্যাক্স যেভাবে আসলে এবার ইম্প্যাক্ট রাখছেন এই টি20 বিশ্বকাপে, আদিল রশিদ কিংবা অন্যান্যদের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আপনার কাছে তুলনামূলক বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কিনা অভিষেক শর্মাদের আর কি? অভিষেক শর্মা তো এমনিতেই স্ট্রাগল করেছেন, এই পুরো টুর্নামেন্টে তার অফ ফর্ম গেছে। বাট আপনি যে বোলারদের কথা বলেছেন, দেখেন এই বোলারদের মধ্যে আদিল রশিদ তিনি হচ্ছেন একজন প্রপার নিয়মিত বোলার। উইল জ্যাক্স এই টুর্নামেন্টে নিয়মিত হয়ে গেছেন, তিনি কিন্তু সাধারণত পার্ট টাইম বোলিংটাই করেন, বাট এই টুর্নামেন্টে এসে এই কন্ডিশনের কারণেই তাকে অনেক বেশি এফেক্টিভ মনে হচ্ছে। স্পেশালি শ্রীলঙ্কার যে ফেজটা গেছে ইংল্যান্ডের, সেখানে কিন্তু তারা খুবই মোটামুটি ভালোই পারফর্ম করছিল, এবং ইন্ডিয়ার মাটিতেও উইল জ্যাক্স খুবই এফেক্টিভ পারফর্ম করেছেন। বাট আমার কাছে মনে হয় যে যদি এই স্পিনারদের এগেনস্টেও ইন্ডিয়ার স্পিনারদেরকে আমরা কম্পেয়ার করি, সেই জায়গাতেও ইন্ডিয়ার স্পিনাররা এগিয়ে। যদি পেস বোলারদের পারফরমেন্সের কথা বলি, জাসপ্রীত বুমরা, আশদীপ তারাও কিন্তু সময় মতোই জ্বলে উঠছেন, হার্দিক পান্ডিয়ারা ভালো করছেন, শিবম দুবেরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছেন সময়ের হিসাবে। সো আমরা দুই টিমের বোলিং ডিপার্টমেন্ট কম্পেয়ার করলেও ওখানে আসলে ইন্ডিয়াই একটু এগিয়ে থাকে নিজেদের ঘরের মাটিতে। আর ব্যাটিংয়ের জায়গাটা আমি বলবো যে ইংল্যান্ড ইন্ডিয়াকে আউট পারফর্ম করেছে সোফার। বাট ইন্ডিয়ার যেই ব্যাপারটা সেটা হচ্ছে তাদের এক এক দিন এক একজন চলে আসেন, যেমন সঞ্জু স্যামসন, তাকে নিয়ে খুব একটা বেশি পড়াশোনাও করেনি এর আগের ম্যাচটায়, তিনিই কিন্তু জ্বলে উঠলেন। সো হয়তো দেখা যাবে সবচেয়ে আনপ্রেডিক্টেবল জায়গা থেকে, আনপ্রেডিক্টেবল জায়গা থেকে ইন্ডিয়ার কোনো না কোনো ম্যাচ উইনার বের হয়ে আসে, সেটাই তাদের দলের আসলে শক্তির জায়গা। সো ওইখানে আমার কাছে মনে হয় ইংল্যান্ডকে মেন্টালি খুব টাফ থাকতে হবে, এবং তারা যে ফিয়ারলেস খেলে ওইটাই খেলতে হবে। কোনো ধরনের শঙ্কা থাকলেই কিন্তু ইন্ডিয়া টিম মানে আপনার উপরে চড়ে বসবে। এই সংখ্যাটা আমরা প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকার মধ্যে দেখেছি, যে অন্যান্য গ্রুপ পর্বের যে ম্যাচগুলো ছিল তুলনামূলকভাবে তাদের যেই অ্যাটিটিউড বা মনে হচ্ছে তার আন্ডার প্রেসার। সো আপনার কাছে কি কোনোভাবে মনে হয় যে ইংল্যান্ডের যে ওপেনিং জুটি, সেখানে আপনি জনি বেয়ারস্টো কিংবা অ্যালেক্স হেলসদের মতো কাউকে মিস করছেন এবারে টি20 বিশ্বকাপে? স্টার্টিংটা কি মানে প্রপার হচ্ছে কিনা ইংল্যান্ডের? আমি বলবো যে মিস করছি না। কোন সেন্সে মিস করছি না, কারণ হচ্ছে সব টিমই তো একটা ট্রানজিশন দিয়ে গিয়ে তাদের যারা ওল্ড গার্ড আছে তাদেরকে একটা স্পেস দিয়ে দেয় যে নতুনদের জন্য একটা জায়গা বের করে আনে। এবং টি20টাই আমার মনে হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট বা ইন্টারেস্টিং ফরম্যাট, যেখানে নতুনদেরকে আগে আগে সুযোগ দেওয়া যায় বড় মঞ্চে। সো বেস্টও থাকলেই যে টিম বেটার করে ফেলতো সেটার কোনো গ্যারান্টি নেই। অ্যালেক্স হেলস অবভিয়াসলি খুবই এক্সপিরিয়েন্স, বাট যারা ইয়াং আছেন তাদের উপরে যেই সুযোগটা নিয়েছে ইংল্যান্ড, আমার মনে হয় সেটা তারা কন্টিনিউ করতেই পারে। কারণ ইন্ডিয়াও কিন্তু দেখা গিয়েছে যে যখন বিরাট কোহলি বা রোহিত শর্মারা বুঝেছেন যে আমরা আরও 3 বছর চাইলে খেলতে পারবো, কিন্তু তারা বুঝতে পারছেন যে ইন্ডিয়ার মাইন্ডসেটটা এরকম যে নতুনদেরকে সুযোগ দেওয়া হবে এখন উপরের দিকে। সো তারা নিজেরাই কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছেন, বা টি20 ইন্টারন্যাশনালের টিমের থেকে অন্তত তাদের জায়গা ছেড়ে দিয়েছেন। বাট কিছু কিছু ম্যাচে কিন্তু মনে হয়েছে এই ধরনের ম্যাচে বিরাট কোহলি থাকলে ম্যাচটা বের করে আনতে পারতেন, বা রোহিত শর্মা থাকলে বের করে আনতে পারতেন। ওই আক্ষেপ থাকবেই সবসময়, কারণ সিনিয়র এটা করে দেখিয়েছেন। বাট তাই বলে নতুনদেরকে সুযোগ দেওয়া যাবে না, ব্যাপারটা এরকম না। সো সেই হিসাবে আমি আসলে খুব একটা মিস করছি না অনেস্ট। জস বাটলার এবার এখন পর্যন্ত সেভাবে ফ্লারিশ করতে পারেনি, এবং অন্যান্য প্লেয়ারদের মধ্যে ইন্ডিয়ার জন্য থ্রেট কারা হতে পারেন আজকের সেমিফাইনালে? আপনি একেবারে আমার মুখ থেকে এই কথাটা কেড়ে নিয়েছেন বলা যায়। আমার তো জস বাটলারের দিকেই চোখ থাকবে যদি আমরা ব্যাটিংয়ের দিকে তাকাই, কারণ জস বাটলার এমন একজন ক্রিকেটার আমার মনে হয় আন্ডার প্রেশার তার পারফরমেন্সটা বেটার বের হয়ে আসে। এটা একটা নকআউট স্টেজ, বিগ স্টেজ, একেবারে কানায় কানায় পরিপূর্ণ একটা ঘটনা হয়ে থাকে, এবং জস বাটলার খুবই খুবই অভ্যস্ত এই কন্ডিশনে খেলতে। আইপিএলে তিনি অহরহ খেলেন এবং খুব ভালোও করেন। তো তার উপর চোখ থাকবে, প্লাস আমি ক্যাপ্টেনের উপরও নির্ভর করতে চাই। আমার মনে হয় যে হ্যারি ব্রুক হি শুড হ্যাভ আ গুড গেম অ্যাজ ওয়েল, কারণ এই টুর্নামেন্টটা তার বেশ ভালো গেছে এবং খুব ভালো ফর্মে আছেন। ইয়াং একটা লিডার, নিজেকে প্রমাণ করার দারুণ একটা সুযোগ ওয়ার্ল্ডের বেস্ট টিমের এগেনস্টে। নিশ্চয়ই ইংল্যান্ডকে নিয়ে অনেক কথা হলো। আমাদের যারা আমরা খেলা দেখি বা খেলার একটু নিয়ে বিশ্লেষণ করি, আমরা সবসময় কিছু কিছু প্লেয়ারদেরকে বলি যখন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বা কেনিয়া আসবে তাদের বিপক্ষে তারা ভালো খেলবে।
ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব কি অনেকটা এখন সেরকমই সময় পার করছেন কিনা, কারণ আমরা যখন দেখি জিম্বাবুয়ে তখন তিনি ভালো পারফর্ম করেন, যখন তুলনামূলক একটু সহজ প্রতিপক্ষ আসে ভালো পারফর্ম করেন, বড় কোনো দলের বিপক্ষে রিসেন্ট সময়ে কিন্তু তার খুব বেশি ইম্প্যাক্টফুল কোনো পারফরমেন্স নেই। ইন্ডিয়া দলের অধিনায়ক হিসেবে আসলে এটা তার সঙ্গে যায় কিনা? ফর্মের যদি বিচারটা করি সেই হিসেবে তো হ্যাঁ হয়তো যায় না, কিন্তু সূর্য কুমার যাদব তার মধ্যে যে বিষয়টা রয়েছে অন্তত এই দলটার ভেতরে যদি আমরা চিন্তা করি যে বেশ কয়েক বছর ধরে যেহেতু তার আন্ডারে এই দলটা সাফল্য পাচ্ছে, সেই হিসেবে আসলে তাকে অ্যাজ এ ক্যাপ্টেন রেখেই দলটাকে গোছানো হয়। এবং আসলে একটা টিম যখন তৈরি হচ্ছে তারা তো আর শুধু খেলার ভিতর সীমাবদ্ধ না, একজন ক্যাপ্টেনের কিন্তু বিয়ন্ড দ্য গেমও অনেক ধরনের রেসপন্সিবিলিটিস থাকে। তো ওভারঅল একটা প্যাকেজ হয়তো এই মুহূর্তে তিনি আছেন এবং তাকেই ওই জায়গাটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দিচ্ছে। বাট ফর্ম আমার মনে হয় যে ফিরতে সময় লাগার কথা নয়। বড় টিমের এগেনস্টে কেন পারছেন না সেটার জন্য একটা আলাদা বিশ্লেষণ থাকতে পারে যে আসলে দে প্ল্যান বেটার এগেনস্ট টিম। তিনি অনেক ধরনের শটস খেলতে পারেন, 360 ডিগ্রি খেলতে পারেন, বাট ব্যাপারটা হচ্ছে যে তার আশপাশের প্লেয়াররাও এত হাই স্ট্রাইক রেটে খেলছেন, তার নিজের টিমমেটদের সঙ্গেই কম্পিট করতে গিয়ে মনে হয় তিনি অনেক সময় একটু খেয়ে হারিয়ে ফেলছেন। আমার কাছে এরকম মনে হয়। আগে কিন্তু তারই একটা ওয়ান ম্যান শো চলতো যে তিনি যখন নামবেন তিনি হচ্ছে ওই 160 170 স্ট্রাইক রেটটা নিয়ন্ত্রণ করবেন পুরো সময়টা। হার্দিক পান্ডিয়া তার কথা যদি বলি, বোলিংয়ে হয়তো দলকে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু ব্যাটিংটা আসলে যেভাবে সাপোর্ট দেওয়ার কথা হার্দিক পান্ডিয়া বলতে আমরা যেই ধরনের রাফ অ্যান্ড টাফ ব্যাটিংটা প্রত্যাশা করি সেই প্রত্যাশিত পারফরমেন্স কিন্তু তিনি এখন পর্যন্ত করতে পারেনি। বিপরীতে উইল জ্যাক্স, তাদের দুজনেরই তো হয়তো এই জায়গায় কম্প্যারিজন হবে যে দুজন অলরাউন্ডার যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেই জায়গায় উইল জ্যাক্স নাকি হার্দিক পান্ডিয়া এগিয়ে থাকবেন? আমার কাছে মনে হয় যে ফর্মের বিচারে উইল জ্যাক্স হয়তো এগিয়ে আছে, তাও বোলিংয়ে কিছুটা। বাট আজকের যে ম্যাচটা, সন্ধ্যার যে ম্যাচটা, সেখানে আনলাইকলি ব্যাপারটা যেটা ঘটছে ইন্ডিয়ার ক্ষেত্রে, প্রত্যেকদিন নতুন কেউ এসে পারফর্ম করছেন। আজকের সেমিফাইনালটায় আমার কাছে কোনো এক কারণে মনে হচ্ছে যে আজকের সেমিফাইনালটা যে দুজনের নাম আমরা এখনই বললাম যে যারা ফর্মে নাই, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, মোস্ট লাইকলি এই দুজনই আজকে ইন্ডিয়ার জন্য বড় কোনো পারফরমেন্স নিয়ে আসতে পারেন, কারণ এটাই তাদের ক্যালিবার। সত্যি কথা বলতে এই কারণেই আগের ম্যাচগুলোর ভিত্তিতেই তাদের ফর্মটাকে নিয়ে খুব বেশি জাজমেন্টও করা যায় না। যেমন অভিষেক শর্মা, তিনি এত বাজে ফর্ম কাটাচ্ছেন, তারপরও কি তাকে দল থেকে বাদ দেওয়া হবে? দেওয়া হবে না, কারণ ইন্ডিয়াও জানে যেদিন তিনি ক্লিক করবেন সেদিন তিনি একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। সো একই ক্ষমতা হার্দিক পান্ডিয়ারও আছে, সূর্যারও আছে। তো সেই হিসেবে আমার মনে হয় যে ইন্ডিয়া খুব ভালো মাইন্ডসেটেই থাকার কথা। বাট যেই ধকলটা সহ্য করে তারা সেমিফাইনালে এসছে সেটা তাদের জন্য একটা অন্যরকম প্রেশার কিনা আমি জানি না। হয়তো তারা ভেবেছিল এর থেকে অনেক সহজেই তারা সেমিফাইনালে পৌঁছাতে পারবে, বাট ওই যে সেমিফাইনালে আসার কন্টক পথ, যে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হতো এরকম একটা ইকুয়েশনে এসে ঠেকা, সেটাও কিন্তু ইন্ডিয়ার জন্য একটা মানসিক চাপ। সো ওই চাপটা তারা কিভাবে সামলাবে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। অ্যাজ প্লেয়ার্স আমার মনে হয় ইচ অফ দেম আর অলরেডি ম্যাচ উইনার্স অন দেয়ার ডে। আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা দুজনেই লিড দিচ্ছেন বোলিং ইউনিটটাকে সামনে থেকেই। তবে আজকে কি তৃতীয় পেসারের সম্ভাবনা দেখেন কিনা, মানে মোহাম্মদ সিরাজের সুযোগ হবে কিনা আজকের ম্যাচে? আই ডোন্ট থিঙ্ক সো, কারণ একে তো হচ্ছে হার্দিক পান্ডিয়া নিজেই আছে, তার মধ্যে শিবম দুবেকেও এখন রাখা হচ্ছে খুব ইম্পর্টেন্টলি ওই জায়গাটায়। সো দুইজন পেস বোলিং অপশন অলরেডি আছে বিয়ন্ড আর্শদীপ আর জসপ্রীত বুমরা। সো ওই জায়গায় আমার মনে হয় না কোনো চিন্তা ভাবনা ইন্ডিয়া করবে। কুলদীপ যাদব, তারপরে অক্ষর প্যাটেল রয়েছেন, ওয়াশিংটন সুন্দর রয়েছেন। আজকে আসলে কোন ধরনের, বরুণ চক্রবর্তী রয়েছেন, চারজন স্পিনারের মধ্যে আপনার কি মনে হয় যে আজকে কাদেরকে নিয়ে খেলতে পারে? গত ম্যাচে আমরা দেখেছি অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর উপরই ভরসা রেখেছে। আজকে কি সেই জায়গায় কোনো পরিবর্তন আসতে পারে কিনা? কুলদীপের আসার চান্স থাকতে পারে, উইকেটের ধরনের উপর ডিপেন্ড করে। আমার মনে হয় থার্ড স্পিনার হিসেবে তার একটা ইউজফুলনেস থাকে। আর অক্ষর প্যাটেল তো একজন অলরাউন্ডারই, সুতরাং তিনি আর হার্দিক পান্ডিয়া থাকলে এমনিতেই একজন অতিরিক্ত বোলার নেওয়ার অপশনটা কিন্তু ইন্ডিয়ার ওপেন হয়ে যায়। তো ওই জায়গাটাতে আসলে ব্যাটিংয়ের লোয়ার অর্ডারটায় তারা তখন হয়তো কোনো একজন ব্যাটারকে অমিট করবে। এখন দেখা যাক কে সেটা হন, বাট আমার কাছে মনে হচ্ছে যে 3 স্পিনারে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বারুণ থাকবেন, কুলদীপও থাকবেন আর অক্ষর প্যাটেল থাকবেন। সো এইটা আসলে ইংল্যান্ডের এগেনস্টেও এফেক্টিভ হতে পারে, বিকজ ইংল্যান্ড মাইট বি বেটার পেস বোলিংয়ের এগেনস্টে। সো তিনজন স্পিনার 12টা ওভার, সেটা একটা পরিকল্পনা থাকতে পারে ইন্ডিয়ার। ওয়াংখেড়েতে কি মনে হয় টস একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে সেমিফাইনালের ম্যাচে, গত ম্যাচের মতো? হতে পারে এবং আমার মনে হয় যে চেজিং টিম তারা একটা কমফোর্টেবল অবস্থায় থাকতে চাইবে, সুতরাং টস জিতলে মোস্ট লাইকলি যেই টিমই জিতবে তারা হয়তো চেজ করতেই পছন্দ করবে। আর ইন্ডিয়ার রেকর্ড আমরা জানি চেজিংয়ে খুবই ভালো, বাট ইংল্যান্ড তাদেরকেও আসলে ছোটোখাটো কোনো টার্গেট দিয়ে আপনি পার পাবেন না। সো খুবই এক্সাইটিং ইন্টারেস্টিং একটা ম্যাচ আমার মনে হয় সামনে আসছে। আর যেহেতু ফাইনালে নিউজিল্যান্ড, মানে খুব নতুনত্ব আছে এবারের বিশ্বকাপের অন্তত নকআউট পর্বের জায়গাগুলোতে। আমরা যা যা এক্সপেক্ট করেছি বা যা প্রেডিক্ট করেছি টুর্নামেন্টের আগে, অনেক কিছুই মিলছে না। তবে ইন্ডিয়া যদি ফাইনালে চলে যায় সেখানে আবার একটা পথ মিলে যাচ্ছে আর কি। দেখা যাক ইংল্যান্ড কতটুকু বাধা হয়ে দাঁড়াতে পারে ইংল্যান্ডের সামনে।
প্রবাবল স্কোর কত হতে পারে বা পার স্কোর কত হতে পারে আপনার কাছে মনে হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে? 200 আই থিঙ্ক এনি টিম যারা আগে ব্যাট করবে তারা 200ই চিন্তা ভাবনা করবে, ইফ নট বিয়ন্ড। 200 করে ফেলতে পারলে একটা সাইকোলজিক্যাল এজ পাওয়া যায় এবং এত বড় একটা নকআউট গেমের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু প্রয়োজন হবে। সো 200 দুই টিমই হয়তো ভাববে যে এরকম কিছু একটা মিনিমাম পৌঁছে যাওয়া উচিত। সেকেন্ড সেমিফাইনাল আগে আসলে অনেক হিসেব নিকেশই আসবে, তবে দুই দলের অধিনায়ক অর্থাৎ ব্রুক কিংবা যদি সূর্যকুমার যাদবের কথা বলি, দুজনই হয়তোবা সবচেয়ে আগে চিন্তা করবেন যে টস ফ্যাক্টরটা আসলে কি হয়, সেখানে কে উইন হয়। এটার উপরই হয়তোবা ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিপেন্ড করবে যে কোন দল নিয়ন্ত্রণে থাকবে আসলে শুরু থেকেই। দর্শক, আর অবশ্যই ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, তবে বাংলাদেশের মেয়েরা আমাদেরকে বাধ্য করে আসলে ক্রিকেটের মধ্যেও ফুটবল নিয়ে কথা বলতে, এবং যখন মেয়েদের ফুটবলের কথা আসে তখন ডেফিনেটলি সেখানে সাহস, উৎসাহ আর নতুন করে অনুপ্রেরণা এবং নতুন করে আশা দেখানোর পথ বেছে দেন আমাদের ঋতুপর্ণারা, আমাদের আফ্রিদারা। সেই প্রসঙ্গে একটু ফিরতে চাই, তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটু মন খারাপের গল্প আছে। সেটা হচ্ছে যে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা কিরণ তিনি একটা কথা বলেছেন যে চীনের বি টিম খেলেছে তাই বাংলাদেশ ভালো খেলেছে, যেটার আবার প্রতিবাদও জানিয়েছেন কথার মাধ্যমে ঋতুপর্ণাদের কোচ পিটার বাটলার। তিনি বলেছেন যে যেই ধরনের কমেন্ট আসলে করা হয়েছে এটা অসম্মানজনক। এই যে ম্যাচের আগে এই ধরনের কমেন্ট নারী উইং এর চেয়ারম্যানের কাছ থেকে ডিফেন্ড করেছেন অবশ্যই কোচ পিটার বাটলার, তবে নারী উইংয়ের বা নারী দলের ঋতুপর্ণা বা আফিদা তারা যদি নারী উইংয়ের চেয়ারম্যানের এই কথাটা শুনে থাকেন, পরবর্তী ম্যাচের আগে তাদেরকে আসলে মানসিকভাবে একটু হলেও ব্যাক করার কথা কিনা? আমার কাছে তো মনে হয় যে স্বাভাবিকভাবে চিন্তা করলে একটু তো এফেক্টেড হওয়ার কথা প্লেয়ারদেরই, যদি তারা শুনে থাকেন যেভাবে বলা হয়েছে বা যা বলা হয়েছে। কিন্তু আমার কাছে এটাও মনে হয় যে তারা এই ব্যাপারগুলো দেখতে খুবই অভ্যস্ত। এই এত বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কিন্তু আমরা দেখে এসেছি যে এই ধরনের একটা মিসকমিউনিকেশন, এই ধরনের একটা অন্দর কলহ বা এই টাইপের একটা ঘটনা ঘটতে থাকে অনেক সময় হয়েছে এবং রিসেন্ট সময়েও হয়েছে। যেভাবে আমরা দেখলাম যে বোর্ড প্রেসিডেন্ট এক ধরনের কথা বলছেন, বাফুফের প্রেসিডেন্ট একরকম বলছেন, উইমেন্স উইংয়ের চেয়ারম্যান একরকম কথা বলছেন, হেড কোচ আরেক রকম কথা বলছেন। তো এই ধরনের যে দ্বন্দ্বের বিষয় বা মিসকমিউনিকেশনের বিষয়টা নতুন না। তো আমার মনে হয় মেয়েরা এগুলোতে অভ্যস্ত। তারা আইসক্রিম খাচ্ছে, সিডনি ওপেরা হাউসে যাচ্ছে, এই সিনারি দেখে খুব ভালো লাগছে। এবং ডেসপাইট এত ঝগড়া বা এত আলোচনা হচ্ছে নিজেদের ভেতরে কোন দলটা হচ্ছে, মেয়েদেরকে কিন্তু সেটা এফেক্ট করছে না। তো আমার কাছে আশা এটাই থাকবে যে পিটার বাটলার যেভাবে আসলে এই ব্যাচটাকে অন্তত আগলে ধরে রেখেছেন, যেখানে 6-7 জন সিনিয়র প্লেয়ারের পাশাপাশি অনেকগুলো কিন্তু এই আন্ডার-19 আন্ডার-20 অনেক খেলোয়াড় এই দলের ভিতরেই কিন্তু আছেন। সো একটা মিক্সচার অফ ইউথ অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। পিটার বাটলার অন্যরকম একটা এনার্জি এদের মধ্যে ইনস্টিল করতে পেরেছেন এবং আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা পিটার বাটলার যেভাবে ডিফেন্ড করেছেন মেয়েদেরকে বা যে প্রতিবাদটা জানিয়েছেন তার জায়গা থেকে তিনি রাইট। কিন্তু ব্যাপারটা আসলে কোনোভাবেই এই নারী উইংয়ের কাছ থেকেও এক্সপেক্টেড না যে প্রকাশ্যে আসা, বাটলারের কাছ থেকেও এই রেসপন্সটা আসাটাও এক্সপেক্টেড না, কারণ তিনি রিয়্যাক্ট করেছেন। কিছু একটা ঘটেছে, সেটা রিয়াকশন তিনি দিয়েছেন, আগেও দিয়েছেন। আমরা জানি যে তিনি আসলে বসে থাকার পাত্র নন, তার যা বলার তিনি বলে ফেলেন, অন দ্য মাইকই বলে ফেলেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এগুলো আসলে পেছনেও করা যেত। এই সামনে নিয়ে না আসতে পারলে মনে হয় একটু বেটার মোরালে আমরা সবাই থাকতাম। বাট এই মেয়েদেরকে এফেক্ট করার কথা যদি বলেন, আমার কাছে মনে হয় কোনোভাবে এফেক্ট করছে না, কারণ ওরা এর থেকেও খুব খারাপ খারাপ অবস্থা দেখেই তারপরে এই জায়গায় আসলে এসেছে। আপনার কাছে কি কোনোভাবে এটা মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের মেয়েরা যেই উচ্চতায় বাংলাদেশকে নিয়ে গেছে, নিজেদেরকে নিয়ে গেছে, যেই উচ্চতায় খেলছে, যেই ধরনের টুর্নামেন্ট তারা খেলছে, এশিয়ান কাপের কথা বলছি, সেখানে চীনের মতো প্রতিপক্ষ রয়েছে, উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষ রয়েছে, উজবেকিস্তানও বাংলাদেশের প্রতিপক্ষ, তুলনামূলক কিন্তু সহজ প্রতিপক্ষ পেয়েছে ইন্ডিয়া তার গ্রুপে, সেই তুলনায় বাংলাদেশ বেশ কঠিন গ্রুপেই পড়েছে। তারপরেও যেভাবে সমানতালে লড়াই করে যাচ্ছে, সেই জিনিসটা কি আসলে আমরা বাংলাদেশিরা বুঝতে পারছি না? মানে বিষয়টা কি এরকম কোনোভাবে? আমার কাছে তো মনে হয় যে মেয়েদের ফুটবল যখনই আসে আমরা সাফল্যে উচ্ছ্বসিত হই, কিন্তু ওই একদিন পরে কিন্তু ওই ব্যাপারটা আসলে থেমে যায়। আমরা আসলে নিজেরও বুঝতে পারি না যে আমরা কতটুকু এগিয়েছি। ইমাজিন করেন বিষয়টা, ওয়ার্ল্ড ফুটবলে বাংলাদেশের ছেলেদের ফুটবল টিম এখন 180 to 190 র্যাঙ্কিং এর মধ্যে ঘুরপাক খায়, বহু বছর ধরে তাই হয়ে আসছে, এবং সর্বোচ্চ র্যাঙ্কিংও বোধহয় 150-র আশপাশের আগে কিন্তু বাংলাদেশ যেতেই পারেনি তাদের ফুটবলের হিস্ট্রিতে। ছেলেদের কথা যদি বলি, মেয়েদের ফুটবল যখন থেকে তারা শুরু করেছে 2009 থেকে, সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা যদি চিন্তা করি, এতটুকু সময়ের ভেতরে তারা ওয়ার্ল্ডের 112তম অবস্থায় এখন আছে, সামনে আরো সামনে এগিয়ে যাবে। আমরা ঋতুপর্ণার সেই ছবিটা দেখতে পাচ্ছি, যেই কিকটা তিনি নিয়েছেন প্রায় 40 গজ বা 35 গজ দূরত্ব থেকে।
এই শটটাকে আসলে কিভাবে দেখবেন? আপনার কি তখন ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন, ওই সময় কি আপনার মনে হচ্ছিল যে এটা ইউরোপিয়ান কোনো ক্লাবের ফুটবল দেখছেন, মানে এরকম কোনো ব্যাপার? অ্যাবসলিউটলি, একদম মিনিট 1 থেকে যখন দুই দল নামছে, আপনি দেখেন পাইরো ফুটে উঠছে, দুই দলের পতাকা যেভাবে সেট আপ করা নল, দেখে মনে হচ্ছে যে দিস ইজ দ্য ওয়ার্ল্ড ইভেন্ট। এবং ওই যে অনুধাবন করার ব্যাপারটা, হয়তো ওইটা দেখে প্রথমে অনেকের টাক লেগে গেছে, না আমরা কিন্তু আসলে এশিয়ার সবচেয়ে বিগেস্ট টুর্নামেন্টেই আমাদের মেয়েরা গিয়েছে। এবং ঋতুপর্ণার এই শটটার কথা আপনি বলছেন, এই শটটা আসলে ওই যে দূরত্ব, প্রতিপক্ষের সাথে শক্তির যে দূরত্ব, সেটা এই শট দিয়ে তিনি কমিয়ে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে এত ডিস্টেন্স থাকলেও সমস্যা নেই, আমরা কিন্তু ডিস্টেন্স কমিয়ে আনতে পারি আমাদের হার্ট দিয়ে, আমাদের হৃদয় দিয়ে, আমাদের এফোর্ট দিয়ে। এবং এই যে মিলি আক্তার, তারও কথা বলতেই হবে, চমকপ্রদভাবে তিনি তার ডেবিউতে এশিয়ান কাপের সবচেয়ে বড় টুর্নামেন্টের সবচেয়ে বড় অপোনেন্টের সঙ্গে ডেবিউ পেয়েছেন এবং সেখানে এত দুর্দান্ত পারফর্ম করলেন, মানে অসাধারণ। তাদের মাইন্ডসেটটা অসাধারণ। দর্শকই গতকাল আমাকে বলছিলেন যে আর্জেন্টাইন গোলরক্ষকের মতো মনে হচ্ছিল মিলিয়ে। এমি মার্টিনেজ, হ্যাঁ, না সে আসলেই তার হ্যান্ডলিং খুবই চমৎকার ছিল এবং কোচরাও তাই বলেছেন, বিশ্লেষকরা তাই বলছেন যে তিনি বলগুলো যেভাবে হ্যান্ডেল করেছেন, শটগুলো যেভাবে ঠেকিয়েছেন, শুধু হাতে না পায়েও ঠেকিয়েছেন, প্লাস তার যে দ্রুত গতি, যে কাজটা আর কি, তিনি অ্যাজ আ গোলকিপার অনেক বেশি ফাস্ট এবং তার উচ্চতা আছে, তো সব কিছুকেই তিনি এত দারুণভাবে এত কনফিডেন্টলি প্রেজেন্ট করেছেন যে আমার মনে হয় যে টিমের খুব ইম্পর্টেন্ট একটা মেম্বার ওই এক ম্যাচ দিয়েই যে হয়ে যাওয়া যায় সেটা কিন্তু মিলি আক্তার দেখিয়ে দিল। আগামীকালের ম্যাচ নিয়ে প্রত্যাশা? আমি তো চাইবো অন্তত একটা ড্র, কারণ যে এফোর্টটা দিয়েছে, ড্রটা হয়তো ম্যাচের বেসিসে আমাদের প্রাপ্তি হতে পারে এবং সেটা হলে আসলে ওই যে অলিম্পিক্সে যাওয়া, ওয়ার্ল্ড কাপে যাওয়া, সেই পথে কিন্তু আমরা একটু এগুতে পারবো। বাট রিয়েলিটি কি বলে, 2 দিনের মধ্যেই যখন আপনি রিকভার করে আপনাকে আরেকটা ম্যাচ খেলতে হবে এবং চীনের এগেনস্টে বাংলাদেশের মেয়েরা আসলে যা দিয়েছে, তাদের সর্বস্বটা দিয়েছে, এখন কত জলদি তারা রিকভার করে আরও একবার ওই চীন ধরনের একটা ফুল ফ্লেজেড পারফরমেন্স দিতে পারে, এটা একটু সন্দেহের ব্যাপার। বাট যে স্কোয়াডটা আছে, আমার মনে হয় নতুন অনেককেই সুযোগ দেওয়া হতে পারে, বাই রোটেশন, তারাও হয়তো তাদের যাত্রা চেনাতে পারেন আগামীকাল নর্থ কোরিয়ার এগেনস্টে। অসংখ্য ধন্যবাদ পারভেজ আহমেদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের মেয়েরা বারবারই বিভিন্ন সময় আমাদের দেখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। চীনের বিপক্ষে সর্বস্ব দিয়েছে, আগামীকাল উত্তর কোরিয়ার বিপক্ষে 110% দেবে ঋতুপর্ণা, মিলি আক্তাররা, সেই প্রত্যাশা থাকবে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।